সম্মানীয় সদস্যগণ, ভারতের কমিউনিস্ট পার্টি এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব যারা মঞ্চে আসীন আছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন আমার সমবয়সী এবং অনুজ যারা আছেন, নারী পুরুষ নির্বিশেষে আপনাদের সবাইকে ত্রিপুরায় 8টা রাজনৈতিক দল মিলে সারা ভারতবর্ষের আদলেই যে ইন্ডিয়া মঞ্চ তৈরি হয়েছে, সেই ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবারকার নির্বাচনে যে স্লোগানটা উঠেছে, আরএসএস নিয়ন্ত্রিত ভারতীয় জনতা পার্টির যে সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলছে, এটা দুঃশাসনের সরকার। স্বাধীনতা লাভের পর আমাদের দেশে কেন্দ্রে অনেক সরকার এসে গেছে, কিন্তু এই সরকারটি তার গত 10 বছরের শাসনের মধ্য দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে দেশের সবচাইতে প্রতিক্রিয়াশীল সরকার, জনবিরোধী সরকার। বড় বড় পুঁজিপতি যারা, কালোবাজারি যারা, সুদখোর মহাজন যারা, বেআইনি মজুতদারি যারা করে, বাজারে কৃত্রিম অভাব সৃষ্টি করে যারা মুনাফা লুটে, সরকারি নিয়ম অনুযায়ী দেশের রাজস্ব ভাণ্ডারকে শক্তিশালী করবার জন্য তাদের আয় থেকে, উপার্জন থেকে যে অংশ সেই তহবিলে তাদের দিতে হয়, যেটাকে আমরা ট্যাক্সও বলি, রাজস্ব বলি, এটা না দিয়ে বিদেশেই টাকা নিয়ে যায়, বেনামিতে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেশকে তারা বঞ্চিত করে। এরকম যারা, এবং হাজার হাজার বিঘা জমির মালিক যারা, বড় বড় যোদ্ধা, জমিদার যারা, কর্পোরেট আমরা যাদেরকে বলি, অর্থাৎ বড় বড় পুঁজিপতি, কোটি কোটি টাকার মালিক একজন না, কয়েকজন মিলে একটা ব্যবসায়িক সংস্থার মতো তারা সংগঠন গড়ে তোলে, যেটাকে কর্পোরেট আমরা বলি। পৃথিবীর বিভিন্ন বড় বড় পুঁজিবাদী রাষ্ট্রে যেমন আছে, আমাদের দেশও, এরাই গোটা ভারতবর্ষকে লুটে পুটে খাচ্ছে এদের স্বার্থে। এই সরকারটা তার গত 10 বছরের শাসনে দিবারাত্র কাজ করে চলেছে। এই সরকারকে উচ্ছেদ করতে হবে। মানুষের জীবনের যে জ্বলন্ত সমস্যাগুলো, যেগুলো কিছু কিছু আমার আগের যে 3 জন বক্তা কথা বলেছেন আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করেছে, বিশেষ করে মূল্য বৃদ্ধি, বেকার সমস্যা, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, মাথা গুঁজবার স্থান নাই, লজ্জা নিবারণের কাপড় নাই, ছেলে মেয়েরা বিনা খরচায় পড়ার সুযোগ থেকে বঞ্চিত, বিনা চিকিৎসায় বেঘুরে প্রাণ হারাচ্ছে। এই যে সমস্যাগুলো, জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, দল নির্বিশেষে সাধারণ মানুষ যারা, তাদের প্রত্যেকের কোনো না কোনোভাবে এই সমস্যাগুলো আছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য এই সরকার কাজ করার পরিবর্তে সমস্যাগুলো
সংকটে রূপান্তরিত করার ক্ষেত্রে এই সরকারই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কাজে এর পরিবর্তন চাই, শুধু তাদেরকে উচ্ছেদ করা না, বিকল্প একটা সরকার তৈরি করতে হবে। এরা দেশের সংবিধান, যেটা আমাদের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল, একে ধ্বংস করে ফেলতে চাইছে। এই সংবিধানের যে মূল বক্তব্য গণতন্ত্র, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, তাকে ধ্বংস করে ফেলবার চক্রান্ত করছে। আমাদের দেশের যে একতা, সংহতি, সার্বভৌমত্ব, এটার ভিত্তিটা তৈরি করার ক্ষেত্রে যে নীতি গ্রহণ করে আমাদের সংবিধানের মধ্যে উল্লেখ করা হয়েছে ধর্মনিরপেক্ষতা, এটাকে তারা অস্বীকার করছে, ধ্বংস করবার চেষ্টা করছে। কাজেই যে সমস্ত অশুভ শক্তিকে একসাথে করে আরএসএস বিজেপির নেতৃত্বে সরকার চলছে, তাকে শুধু উচ্ছেদ করলে চলবে না, বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের জীবনের অর্থনৈতিক মৌলিক সমস্যাগুলোর সমাধান, এগুলো সমাধান করতে গেলে পরে দেশকে রক্ষা করতে হবে। দেশকে রক্ষা করতে গেলে পরে সংবিধানকে রক্ষা করতে হবে। সংবিধানকে রক্ষা করার অর্থ হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করতে হবে। গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা হাত ধরাধরি করে চলে, হ্যান্ডশেক করে চলে, তাকে রক্ষা করতে হবে। যারা এগুলো রক্ষা করার জন্য আন্তরিকভাবে একাগ্র চিত্তে কাজ করবার জন্য এগিয়ে আসবেন জনসমর্থন নিয়ে, তাদের হাতেই আমাদের দেশের নতুন সরকার তৈরি করতে হবে, তাদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে। এই আওয়াজ উঠেছে, এটা মনে করলে ভুল করা হবে। এটা কয়েকটি রাজনৈতিক দল 27টা 28টা যারা ইন্ডিয়া ব্লক তৈরি করেছেন, তাদের স্লোগান। আসলে এই স্লোগান এখন রাজ্য থেকে রাজ্যে ছড়িয়ে পড়ছে, এটা সাধারণ মানুষের স্লোগানে পর্যবসিত হয়েছে এবং পরিমণ্ডলটা আমার একটা জায়গায় চলে গেছে। লড়াইটা ইন্ডিয়া ব্লক বনাম বিজেপি না, বিজেপি বনাম ভারতবর্ষের জনগণ। তার মধ্যে শ্রমিক, শ্রমজীবী অংশের মানুষ, কৃষক, ক্ষেত মজুর, দিনমজুর, ছোট মাঝারি ব্যবসায়ী, ছাত্র, যুবক, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, ছোট মাঝারি ব্যবসায়ী, এই সম্মিলিতভাবে এরাই এই বিজেপি সরকারটাকে উৎখাত করবার জন্য জেগে উঠবার চেষ্টা করছেন। সে কারণেই বলছি, লড়াইটা এখন শুধু আর দুটো শক্তির মধ্যে না, বিজেপি বা ইন্ডিয়া ব্লক না, অবশ্যই ইন্ডিয়া ব্লক ভারতবর্ষের জনগণের মুখপাত্র হিসেবে, তাদের প্রতিনিধি হিসাবে জনজীবনের মূল প্রশ্নগুলো, প্রসঙ্গগুলো উপস্থিত করে এগুলো থেকে বেরিয়ে আসবার জন্য বিকল্প পথের দিশা দেখাচ্ছে এবং বিজেপিকে পরাস্ত করার জন্য দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। গত 14ই এপ্রিল, পয়লা বৈশাখ, আমাদের দেশের প্রধানমন্ত্রী বিজেপি দলের তরফ থেকে তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছেন দিল্লিতে। আপনারা যারা তার বক্তৃতা শুনেছেন অথবা পত্রিকায় যা প্রকাশিত হয়েছে তা যারা পাঠ করে জানবার চেষ্টা করেছেন, আমি অত্যন্ত বিনীতভাবে আপনাদের জিজ্ঞাসা করব, আপনারা কি কেউ বলতে পারেন এই যে জিনিসপত্রের দর দাম আকাশচুম্বী হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, দাবি আছে, চাহিদা আছে, প্রয়োজন আছে, কিন্তু রোজগার নাই, পয়সা নাই, কিংবা ক্ষমতা নাই, কিনতে পারছে না। এ কি শুধু আমরা যারা বিরোধী দল করি তাদের পরিবারের লোকদের সমস্যা? বিজেপি যারা করেন এরা কি সবাই কোটিপতি? সবাইকে যোদ্ধার জমিদার? সবাইকে বড় বড় ব্যবসায়ী? মোটেই ঘটনা তা না। তার মধ্যে মধ্যবিত্ত আছেন, নিম্নবিত্ত আছেন, দিনমজুর আছেন, ক্ষেত মজুর আছেন, গরিব মানুষ আছেন। বিভ্রান্ত করেছে তাদেরকে, প্রলোভিত করেছে তাদেরকে, তারাও আছেন। তাহলে এই সমস্যায় যখন আমরা দেশের মানুষ দগ্ধ হচ্ছি, আপনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চাইছেন, বুক বাজিয়ে বলছেন আপনার নেতৃত্বে নাকি আবার তৃতীয়বার বিজেপির সরকার হবে।
তো আপনি এই যে জ্বলন্ত সমস্যায় সবাই ভুগছে, এর সুরাহা করবার জন্য কি ভাবছেন, কি পদক্ষেপ নেবেন? কই আপনার এই নতুন নির্বাচনী ইশতেহার এই সম্পর্কে একটি কথাও তো বললেন না। আমি কি জিজ্ঞেস করতে পারি, বিজেপির বন্ধুরা, প্রধানমন্ত্রী এই যে জ্বলন্ত সমস্যাটা চেপে গেলেন, কিছু বললেন না। আপনাদের মধ্যে কোনো ক্ষোভ নেই, বিক্ষোভ নেই? আপনারা বাজারে গিয়ে আমি বিজেপি করি, আমার থেকে মাছের দাম কম রাখতে হবে, তেলের দাম কম রাখতে হবে, নুনের দাম কম রাখতে হবে, রেশনে গিয়ে চালের দাম কম রাখতে হবে, এটা বললে বুক বাজিয়ে আপনার থেকে কম রাখবে? হাসবে তো, বলবে আপনি তো মানে পাগলের মতো প্রলাপ করছেন, আপনি বিজেপি করেন না, কংগ্রেস করেন, সিপিআই করেন না, অন্য রাজনৈতিক দল করেন, এটা আমাদের তো দেখবার বিষয় না। আমরা ব্যবসা বাণিজ্য করছি, আমাদের এটা বিক্রি বাট্টা করে দু চার পয়সার রোজগার করে পরিবার প্রতিপালন করতে হবে। আপনাকে, আপনি বিজেপি করেন বলে আপনাকে কেন সস্তায় জিনিস দেব অন্যদের কাছ থেকে বেশি টাকা নিয়ে? এটা যখন বাস্তবতা, দেশের প্রধানমন্ত্রী তো উপলব্ধি করতে চাইছেন না, কোনো কথাই বললেন না এই সম্পর্কে। তাহলে তাকে কেন ভোট দিতে হবে? সমাধান আছে। কে বলেছে দ্রব্যমূল্য বৃদ্ধির সমাধান নাই? কালোবাজারি বন্ধ করুন, বেআইনি মজুতদারি বন্ধ করুন। বাজারে কৃত্রিম অভাবদের তৈরি করছে বড় বড় পুঁজিপতিরা, মাল গুদামজাত করে বাজারে সংকট তৈরি করে দ্বিগুণ তিনগুণ দামে এগুলো বিক্রি করবার জন্য বাজারে বের করেন, এগুলো ধরুন, তাদেরকে জেলখানায় ভর্তি করুন। এবং উল্টো দিক থেকে রেশনিং যে ব্যবস্থা আছে তাকে সমৃদ্ধশালী করুন। এতে নিত্যদিন মানুষের যে গুরুত্বপূর্ণ চাহিদাগুলো, এরকম 13টা 14টা সামগ্রী, এখানে স্নো আলতা পাউডারের কথা কেউ বলছে না, সেল নখ পালিশের কথা কেউ বলছে না, মানুষের প্রত্যেকদিন খেতে পড়তে লাগে এগুলো, এরকম 13টা 14টা জিনিস। শুধু চাল আর নুন দিলে তো হবে না, এরকম 13টা 14টা জিনিস সস্তায় ভর্তুকিতে কেন্দ্রীয় সরকার যদি রেশনের দোকানের মাধ্যমে বন্টন করার চেষ্টা করেন। আমাদের দেশে 85 থেকে 90 কোটি মানুষ এই রেশনের দোকান থেকে জিনিসপত্র কেনেন, তারা যদি বাজারের পরিবর্তে সস্তায় রেশনের দোকানের জিনিসগুলি পান, তাদের উপর দ্রব্যমূল্য বৃদ্ধির যে চাপ, এর থেকে তারা রেহাই পাবেন। আর বাজারে যখন ব্যবসায়ীরা দেখবেন 90 কোটি মানুষ আমাদের কাছ থেকে বাজারে এসে এই জিনিস বেশি দামে এখন কিনতে চাইছে না, তারাও তো ব্যবসায়ী, তারা বাধ্য হবে বেশি মুনাফার পরিবর্তে অল্প মুনাফায় দাম কমিয়ে রেশনের দোকানের সাথে দামের প্রতিযোগিতা করে কম দামে বিক্রি করতে। কে বলেছে জিনিসের দাম নিয়ন্ত্রণ করা যায় না? আপনি বলবেন কোত্থেকে এত টাকা আসবে? মানুষের কাছ থেকে তো আপনি ট্যাক্স নিচ্ছেন। বড় বড় যারা পুঁজিপতি, একচেটিয়া কর্পোরেট হাউস দেশের মানুষকে লুণ্ঠন করে পুঁজির পাহাড়কে পর্বতে পরিণত করছে, তাদের উপরে ট্যাক্স বসান, টাকা ওখান থেকে আদায় করুন। আপনার তহবিলে যদি টাকা না থাকে সেই টাকা দিয়ে রেশনের দোকানের মাধ্যমে ভর্তুকিতে এই জিনিস দেওয়ার ব্যবস্থা করুন। 10টা 15টা 20টা বড় পুঁজিপতির পকেট কেটে 90 কোটি 100 কোটি মানুষের পেট ভরাবার জন্যে আপনি যদি ব্যবস্থা নেন, তাহলে 90 কোটি মানুষ দুহাত তুলে তো আপনাকে আশীর্বাদ করবে। এই 10টা 15টা পুঁজিপতি পরিবার তারা আপনার উপর অখুশি হতে পারে, আমাদের টাকা নিয়ে তুমি ভোটটঙ্গ করো, এখন তুমি আমাদের কাছ থেকে কম দামে জিনিস দেওয়ার জন্য পকেট কাটছো। তারা 10 জন অখুশি হলে আপনার কি আসে যায়? 90 জন 100 জন মানুষ যদি খুশি হয়, আপনি তাদেরকে খুশি করবেন না এই লুঠেরা 10 জনের স্বার্থ রক্ষা করবার জন্য এই কালোবাজারি বাড়তে দেবেন? কে বলেছে সমাধান নাই? আমরা এই কথাই বলছি, বিকল্প যে সরকারের কথা আমরা বলছি, এদেরকে হটাতে হবে। মূল্য বৃদ্ধির জন্য এরা দায়ী, শুধু দায়ী না, এর থেকে বেরোবার রাস্তা আমরা বলছি, ওরা করছে না। নতুন সরকার যদি দেশের তৈরি হয়, আপনাদের ভোটে রাজেন্দ্র রিয়াংয়ের মতো প্রার্থীরা যদি যেতে পারে, তাহলেই তো বিকল্প সরকার তৈরি হবে। সেই সরকার যদি তৈরি হয়, আমরা ইন্ডিয়া ব্লকের তরফ থেকে যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি জিনিসপত্রের দরদাম, এটা সমাধানের জন্য এই পদক্ষেপ নিয়েই তো আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করব। এ তো কথার কথা না, বেকার সমস্যা,
আমাদের দেশ পৃথিবীর মধ্যে এখন জনসংখ্যার দিক থেকে 1 নম্বর, চীনকে ছাড়িয়ে গেছে। 140-41 কোটি মানুষ। আপনারা কি জানেন 18 থেকে 35 বছর বয়সী যারা 140-41 কোটি মানুষের মধ্যে তাদের সংখ্যা হচ্ছে 100 জনের মধ্যে 66 জন। পৃথিবীর কোন রাষ্ট্রে নাই এত বিরাট যুব শক্তি। কল্পনা করতে পারছেন? বিরাট সম্পদ আমাদের। দুর্ভাগ্যের ঘটনা এই যে আমাদের শতকরা 66% বেকার ছেলে মেয়ে, তাদের মধ্যে যারা মেট্রিক পাস আছে, 11 ক্লাস পাস আছে, 12 ক্লাস পাস আছে, কলেজ বিশ্ববিদ্যালয় পাস করা আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, নানা টেকনোলজি নিয়ে পাস করেছেন চাকরির জন্য। তাদের অবস্থা কি জানেন? এই যে যাদের কথা বললাম শতকরা 66%, তাদের মধ্যে 83% শতকরা বেকার, তাদের কোনো কাজ নাই। এর মধ্যে আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার ভাই আছে, আপনার নিকট আত্মীয় আছে, আধপেটে খেয়ে ধার দেনা করে জায়গা জমি বিক্রি করে স্ত্রীর কানপাশা বিক্রি করে এই ছেলেকে পড়িয়েছে, মেয়েকে পড়িয়েছে, পাস করবে, সার্টিফিকেট পাবে, চাকরি পাবে। আমার যখন বয়স হবে, আমি যখন আর কাজ করতে পারবো না, তারাই আমাকে দেখে রাখবে কোথায়, কাজেই তো নাই। দেশ কে গড়ে তুলবে? 70 বছরের বৃদ্ধ, যতই আকাঙ্ক্ষা থাকুক, যতই দেশপ্রেম থাকুক, এটা যুবক যুবতী, তরুণ তরুণী, তাদের কর্মক্ষমতা আছে, দক্ষতা আছে, উৎসাহ আছে, আগ্রহ আছে, দেশকে ভালোবাসে। ব্যক্তি জীবনের সমস্যা, পরিবার জীবনের সমস্যা, তার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা মুখিয়ে আছে। কাজ চায়। কে কাজ দেবে? সরকার। আমরা এই কথা বলছি না, শুধু সরকারি চাকরি দেওয়ার মধ্য দিয়েই বেকার সমস্যার সমাধান। কৃষির উন্নতি করুন, কৃষকের উন্নতি করুন, তার ফসলের ন্যায্য দাম দিন। ফসল ফলিয়ে যে খরচ হয়, এই খরচ নির্বাহ করে অতিরিক্ত পয়সা যদি এই ফসল বিক্রি করে সরকারের কাছ থেকে সে হাতে পায়, তাহলে সে বাজারে যাবে, চাহিদা বাড়বে। চাহিদা বাড়লে পরে জিনিসপত্র তৈরি করতে হবে, কলে কারখানায় তৈরি হবে, বন্ধ কারখানা খুলবে, নতুন কারখানা স্থাপন হবে। বন্ধ কারখানায় যারা কাজ হারিয়েছে তারা আবার নতুন করে কাজে যাবে। নতুন কারখানায় আপনার ঘরের ছেলে মেয়ে, যে বললাম 83% বেকার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অন্যান্য অংশের, তাদের কাজ হবে। কেন্দ্রীয় সরকারের চাকরি, রাজ্য সরকারের চাকরি, অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরি, এগুলোর পাশাপাশি সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক সামাজিক অবস্থার মধ্যে একটা মৌলিক গুণগত পরিবর্তন আসবে। তার মধ্য দিয়ে আমাদের দেশের কোটি কোটি ছেলে মেয়ের কাজের সংস্থান হবে, এবং এরাই পৃথিবীর দরবারে ভারতবর্ষের মাটির তলায় যা প্রাকৃতিক সম্পদ আছে, মাটির উপরে যা প্রাকৃতিক সম্পদ আছে, সবচেয়ে বড় সম্পদ মানব সম্পদ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি লোক সংখ্যা আমাদের, এই 3টা সম্পদকে একসাথে করে এই যুবশক্তিকে যদি এই সমস্ত সম্পদের উপর ভিত্তি করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজের ব্যবস্থা করে উৎসাহিত করা যায়। কে বলেছে? এই পৃথিবীতে যত রাষ্ট্র আছেন তার মধ্যে প্রথম 5টা-7টা রাষ্ট্রের মধ্যে ভারতবর্ষকে প্রথম সারিতে বসানো যাবে না? আমরা তো ক্রমে ক্রমে পেছনের দিকে চলে যাচ্ছি। আর বিশেষ করে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির দৌলতে এই গত 10 বছরে ভীষণভাবে আমরা পেছন দিকে চলে যাচ্ছি। ধনী গরিবের ফারাক এই 10 বছরে সবচেয়ে বেশি বেড়েছে। অল্প লোক ধনী, মধ্যবিত্ত, নিম্নবিত্ত হচ্ছেন নিম্নবিত্ত, ভূমিহীন, খ্যাতমজুর, নিঃস্ব, বিভৎস হয়ে যাচ্ছেন, অনাহারে দিন কাটাচ্ছেন। এর জন্য দায়ী আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার। আমাদের দেশে শিক্ষিত মানুষের হার কমছে, নিরক্ষরতার হার আবার উল্টো করে বাড়ছে, বিজেপি সরকারের জন্য দায়ী। আমাদের দেশে বিনা চিকিৎসায় মানুষ বেঘরে প্রাণ হারাচ্ছে, সংখ্যা বাড়ছে, এর জন্য দায়ী এই আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার। আমাদের মায়েরা, বোনেরা, তারা রক্তাল্পতায় ভুগছেন। মা যদি রক্তাল্পতায় ভুগে, মায়ের বুকে দুধ কোত্থেকে আসবে? শিশু কি খাবে? তাতে কি দেখা যাচ্ছে? আমাদের যে শিশুরা তাদের বয়সের সাথে মিলিয়ে তার যে বিকাশ, যেটাকে ইংরেজিতে বলে গ্রোথ, বৃদ্ধি শরীরে, আমাদের শিশুরা
সেই বৃদ্ধি ঘটছে না, স্বাস্থ্যের বিকাশ ঘটছে না। পৃথিবীর মধ্যে এই অবস্থা ভারতবর্ষের মধ্যে ঘটছে, এর জন্য দায়ী এই বিজেপি নেতৃত্বে পরিচালিত নরেন্দ্র মোদীর সরকার। তাহলে এই পরিস্থিতি থেকে বেরোবার জন্যই তো আমরা বিকল্পের কথা বলছি। এই সরকার তো এদিকে নজর দিচ্ছে না। কাজেই এই পরিস্থিতি থেকে বেরোবার জন্যে বিকল্প যে পথ পন্থা প্রকরণ এগুলিকে উপস্থিত করে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা আমরা উদ্যোগ নিয়ে মানুষের মধ্যে গিয়ে এগুলো উপস্থিত করার চেষ্টা আমরা করছি। শিক্ষা আমাদের জন্মগত অধিকার। কোথায় জন্মগত অধিকার? 2020 সালে বিজেপি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন যে শিক্ষানীতি তৈরি করেছে তাতে উচ্চ শিক্ষার সুযোগ থেকে গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারের সন্তান সন্ততি বঞ্চিত। ডাক্তার, ইঞ্জিনিয়ার, দিনমজুর, ক্ষেতমজুর, রিক্সা চালক, অটো চালক, ছোট গাড়ির চালক, ছোট মাত্রারি দোকানের মালিক, তাদের করে ছেলে মেয়েরা, তফসিলি, উপজাতি, ওবিসি, সংখ্যালঘু, তাদের করে ছেলে মেয়েরা, কোটিপতি যারা, বড় বড় ব্যবসার মালিক যারা, এদের ঘরের ছেলে মেয়েরা। এটা উদ্দেশ্যমূলক। কেন এটা করছে? অল্প লোক শিক্ষিত হবে, বেশিরভাগ লোক লেখাপড়া শিখবে না, তাহলে তাদের কি হবে? সরকারি চাকরির দাবি করতে পারবে না। তাহলে কোথায় যাবে? তাহলে বিরাট বিরাট জমি যারা মালিক, ব্যবসা বাণিজ্যের যারা মালিক, কলকারখানার যারা মালিক, তাদের কাছে যাবে। তারা এদেরকে দর কষাকষি করে সবচেয়ে কম মজুরিতে কাজে নিয়োগ করে তাদের রক্ত মাংস মুক্ষণ করে মুনাফার পাহাড়কে ক্রমশ ক্রমশ উপর দিকে নিয়ে যাবে। কারণ এই সরকারটা এটা চায়, এদের স্বার্থেই এরা কাজ করছে। এই হচ্ছে পরিস্থিতি। সরকারি হাসপাতাল এই গত 10 বছরে ক্রমে ক্রমে বিজেপি সরকার কি কেন্দ্র কি রাজ্য তারা করছে না, নতুন করে। ডাক্তার আছে কিন্তু হাসপাতালে ডাক্তার নাই, নার্স আছে হাসপাতালে নার্স নাই, স্বাস্থ্যকর্মী আছে হাসপাতালে স্বাস্থ্যকর্মী নাই। আগে হাসপাতাল থেকে, সরকারি হাসপাতাল থেকে 4টা 5টা 7টা জীবনদায়ী ঔষধ সরকার থেকে বিনামূল্যে রুগীদের দেওয়া হতো। এখন এগুলি বন্ধ। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা, সারা দেশে একই অভিজ্ঞতা। আপনি হাসপাতালে গেলেন, ভর্তি করাতে হবে, প্রয়োজন আছে, খাবারের টাকা নাই, ডাক্তার ভর্তি করাচ্ছেন না। কি হবে? ডাক্তারবাবু ভর্তি করাচ্ছেন না কেন? যে ভর্তি যে করাবো, তোমাকে খাওয়াবো কি? টাকা নাই তো। এই ঘটনা সারা দেশে এটা হচ্ছে। তো এই পরিস্থিতির মধ্যে যদি ছোট্ট একটা অপারেশন করতে হয়, সুই, সুতা, ব্যান্ডেজ সমস্ত রোগীকে কিনে দিতে হয়। অর্থাৎ ঘুরিয়ে স্বাস্থ্য পরিষেবা বেসরকারি পুঁজির হাতে তুলে দিয়েছে। একদিকে শিক্ষা, আরেকদিকে স্বাস্থ্য। মানুষটাকে যদি চিন্তা করেন, তার একটা পা হচ্ছে শিক্ষা, আর একটা পা হচ্ছে স্বাস্থ্য। এই দুটো পায়ের উপর মানুষটা দাঁড়ায়। এই দুটো পায়ে যদি অচল করে দেন, এগুলো যদি অন্যের হাতে তুলে দেন, ভাড়া দিয়ে দেন, এগুলি ব্যবহারের মালিক যদি অন্যরা হয়, তাহলে আপনি দাঁড়াবেন কি করে? কোমরের শক্তি অর্জন করবেন কি করে? এই পরিস্থিতির জন্য দায়ীটাকে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি। তো আমরা বলছি, এদেরকে পরাস্ত করে নতুন সরকার তৈরি করতে পারলে পর এরা যে 2020 সালে এই জনবিরোধী শিক্ষানীতি নিয়েছে, এটাকে বাতিল করে দেওয়া হবে। জন্মসূত্রে যে অধিকার নিয়ে ভূমিষ্ঠ হয় আমাদের দেশের ছেলেরা, মেয়েরা, জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে তাদের প্রত্যেকের মেধা অনুযায়ী যতটা উপরে তারা যেতে চায় পড়ার জন্য, সরকার থেকে তাদেরকে সর্বতভাবে সাহায্য করা হবে। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। স্বাস্থ্য, এটা সরকারের দায়িত্ব। হাসপাতাল তৈরি করা, ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, ঔষধ ভর্তি করা, চিকিৎসা করা, খাবার দেওয়া, এই সমস্ত দায়িত্ব সরকার নেবে, বেসরকারি পুঁজির হাতে না। লুণ্ঠনের রাস্তা বন্ধ করবে নতুন সরকার। যদি আপনাদের ভোটে তৈরি হয়, তাহলে সেই সরকার এই দায়িত্ব পালনের জন্য এগিয়ে যাবে। কাজে এটা শুধু এদেরকে ক্ষমতাচ্যুত করো, কিন্তু ক্ষমতাচ্যুত করে যারা বলছেন ক্ষমতাচ্যুত করতে, তারা কে করবেন এই কথা যদি না বলেন, তাহলে তো আবার বিভ্রান্তি তৈরি হবে। এই কারণে বিকল্প কথাগুলো আপনাদের সামনে কিন্তু আমরা উপস্থিত করার চেষ্টা করছি। নরেন্দ্র মোদী এই যে তৃতীয়বারের জন্য নির্বাচনী ইস্তার দিলেন,
প্রায় 40 থেকে 42 মিনিট বক্তৃতা করেছেন। আমি তার পুরো বক্তৃতা শুনেছি টিভিতে, যেদিন তিনি পয়লা বৈশাখ 14ই এপ্রিল তাদের দিল্লির অফিসের মধ্যে বসে সাংবাদিকদের ডেকে এটা উপস্থিত করছিলেন। আমি সঙ্গে দেখছিলাম দলের সভাপতি বসে আছেন, প্রতিরক্ষা মন্ত্রী বসে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বসে আছেন, অর্থমন্ত্রী বসে আছেন। তাদের কোনো কাজ নাই, তারা দাঁতবার করে খিলখিল করে হাসেন আর হাততালি দেন, কারণ এটা না দিলে পর আবার মন্ত্রিত্বের গদি চলে যাবে, আর কোনো কাজ নাই। সবই তো নরেন্দ্র মোদী, সবটাই তিনি করবেন। এখন দেখছেন না কি বলছেন, আপনার নরেন্দ্র মোদীর নামে এরা প্রতিশ্রুতি দিচ্ছে, এই প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী রক্ষা করবেন। তবে 14 পরে লোকসভায় কে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হলেন? 19-এর পরে লোকসভায় নির্বাচিত হয়ে কে প্রধানমন্ত্রী হলেন? এই নরেন্দ্র মোদী। তো হঠাৎ করে নতুন করে তার নাম এখন বারবার বলতে হচ্ছে কেন? তিনি তো 10 বছর ছিলেন। আসলে কি জেলায় টান ধরেছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। কথা দিয়ে কথা রাখে না, উল্টো পথে চলে, প্রতারক, প্রবঞ্চক, বিশ্বাসঘাতক, প্রলোভনের ফাঁদে পেলে বিশেষ করে গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত যারা, তাদের বিপদগামী করে তাদের ভোট নিয়ে সরকারে বসে বড় বড় পুঁজিপতি, যাদের কথা আমি বলছিলাম আপনাদের কাছে, তাদের স্বার্থ রক্ষা করছে। আমাদের রক্ত মাংস মুক্ষণ করে এদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করবার চেষ্টা করছে। এটা যখন পরিষ্কার হয়ে যাচ্ছে, তাতে কি দেখা যাচ্ছে? 19-এর লোকসভা নির্বাচনের পর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিধানসভার নির্বাচন হয়েছে, অনেক রাজ্যে লোকসভার পদ শূন্য হয়েছে, সেগুলি পুনর্নির্বাচন হয়েছে, উপনির্বাচন যেগুলিকে বলে। অনেক রাজ্যে আপনার এই ধর্মনগরের শহরে যেমন নগর এলাকার নির্বাচন হয়, বড় বড় রাজ্যে এই বড় বড় নগর এলাকার নির্বাচন। এগুলিতে গিয়ে কি দেখা যাচ্ছে? নরেন্দ্র মোদীর মুখ, তিনি যাচ্ছেন, তিনি বক্তৃতা করছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিজেপি জিততে পারছে না, প্রত্যাশা মতো ফল বিজেপি হচ্ছে না। কোথাও জিতছে কিন্তু হারছে বেশি, ভোট কমছে। যদিও জিতছে, এর আগে ওই 0 আসনে যেই ভোটে জিতেছিল, এবার জিতছেন তার চেয়ে তো অনেক কম ভোটে, হারতে হারতে কোনো মতো রক্ষা করছেন। এ তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদীর জেল্লা টান ধরেছে। স্নো আলতা পাউডার দিয়ে তার মুখের ক্ষত তিনি পূরণ করে রাখবার চেষ্টা করছেন, কিন্তু না, একটু ঘামলে পরে এগুলো সব পড়ছে, তারপর সমস্ত মুখের এই যে ক্লেদাক্ত চেহারাটা, এটা মানুষের সামনে ভেসে উঠছে এবং এ থেকে জনগণের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এখন কি করছে আমরা যেটা লক্ষ্য করছি, কৃষক আন্দোলন দমন করবার জন্য, শ্রমিক আন্দোলন দমন করার জন্য, সমস্যাপীড়িত মানুষের আন্দোলন দমন করবার জন্য বিভক্ত করো, হিন্দু মুসলমান, ব্রিটিশ যেটা করে গেছে, দেশ ভাগ করে গেছে, একটা ভারত 3 ভাগ হয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। এখন বিজেপি, আরএসএস, এদের কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না। আপনারা যারা ইতিহাস চর্চা করেন, আপনারা জানেন মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে মহাত্মা গান্ধী উপাধি দিয়েছিলেন আমাদের গর্বের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা বলেছিলেন, তাকে খুন করেছে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদের খুনি। তার গলায় তারা এখন মালা দিচ্ছে। গান্ধীজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এরা ব্রিটিশের পায়ে তেল মেখেছে। কেন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই হচ্ছে, স্বাধীনতা সংগ্রাম হচ্ছে, এর বিরুদ্ধে বিকৃত বক্তব্য উপস্থিত করে এই আন্দোলনটাকে বিপদগামী করার চেষ্টা করেছে। পারেনি। দেশ স্বাধীন হয়েছে, আমরা এরকম স্বাধীনতা চাইছিলাম না। আমাদের যারা পূর্বপুরুষ, আমার তো জন্ম স্বাধীনতার পর 1949 সালে, আমার তো স্বাধীনতা সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ ছিল না, কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা, তারা তো অংশগ্রহণ করেছে। এই দেশভাগ তারা চায়নি। আজকে যেটা পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই সবটা মিলেই তো ভারত ছিল।
এই ভারত থাকুক, এটাই চেয়েছিল। এখন এটা ভাগ হলো। তারপরে আমাদের দেশে যে সংবিধান তৈরি হলো, এই সংবিধান তৈরি করার ক্ষেত্রে আরএসএস বিরোধিতা করেছে। তখন বিজেপি দল তৈরি হয়নি। তার নাম, প্রথম যে নাম 1951 সালে তৈরি হয়েছে, এটা জনসংঘ। তখনও জনসংঘ তৈরি হয়নি, আরএসএস। এটা 1925 সালে তৈরি হয়েছে। ফ্যাসিস্ট হিটলার, মুসোলিনি, তোজো, তাদের দেশে কি আরএসএস এর নেতৃত্ব? ফেসিবাদ কি করে মানুষকে দাবিয়ে রাখতে হয়, ধর্মের নামে, জাতির নামে, বর্ণের নামে, ছোট মাঝারি শক্তি তাদেরকে পায়ের তলায় পিষে মারতে হয়। ওখান থেকে শিখে এসে ভারতবর্ষের মধ্যে এই জিনিস তারা চালু করার চেষ্টা করে। এরা ব্রিটিশের পদলেহন করে, স্বাধীনতার সংগ্রামের পিঠে ছুরি মারার চেষ্টা করে, সংবিধান তৈরির ক্ষেত্রে তারা বিরোধিতা করে। বলছে না, এই সংবিধান আমরা মানি না। তারা মনোবাদী যে দৃষ্টিভঙ্গি, মনুসংহিতা, তার মতো করে সংবিধান চান। তার মধ্যে কি কথা আছে? নারীদের মানুষ বলে মনে করে না মনুবাদীরা। মায়েরা, বোনেরা, তারা সন্তানের জন্ম দেবে, ছেলে মেয়ের জন্ম দেবে, তাদের মানুষ করবেন, ঘর নিকাবেন, উঠোন নিকাবেন, বাড়িঘর পরিষ্কার করবেন, রান্নাবান্না করবেন, অন্যের কাপড় জামা ধোবেন। তাদের কোনো চাহিদা নাই, তাদের কোনো দাবি নাই, তাদের বাইরে যাওয়ার কোনো অধিকার নাই। ব্যাপারটা কি? মানবো আমরা? মানেন আপনারা? মনোবাদীদের এই হচ্ছে বক্তব্য মহিলাদের সম্পর্কে। মহিলা, বিবেকানন্দ বলেছেন, পাখির একটা ডানা হচ্ছে মহিলা, আর একটা ডানা হচ্ছে পুরুষ। একটা ডানা যদি ভেঙে যায়, এই পাখিটা আকাশে উঠতে পারে না। কাজে দুটো ডানা সমান শক্তি চাই। বিবেকানন্দ হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক, সারা পৃথিবীর দরবারে 39 বছর বয়সে হিন্দু ধর্মের মাহাত্ম উপস্থিত করে, চিকাগোতে বক্তৃতা করে সারা পৃথিবীর ধর্মপ্রাণ মানুষ যারা, তাদেরকে হতচকিত করে দিয়েছিলেন। এত কম বয়সের ছেলে, তাকে 10 মিনিটের সময় দিলাম, তারপরে যখন সে বক্তৃতাই করছে, শুধু হাততালি দিচ্ছে, কেউ তাকে থামাচ্ছে না, বলছে আরো বলে যাও। তিনি এই কথা বলে গেছেন। আর এরা এই আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, ফেসিবাদের অনুসারী, মনুসংহিতাকে অনুসরণ করে বলছে যে এমন সংবিধান তৈরি করো যাতে মেয়েদের কোনো অধিকার না থাকে। কেন মানবো আমরা এটা? আর কি মনুসংহিতার কথা? উপজাতি, তপশিলি, ওবিসি, এরা পেছনে পড়া অংশের মানুষ। তখন ওবিসি শব্দটা আসেনি। উপজাতি, তপশিলি ঠিক ছিল, দলিত অংশের মানুষ। বলছে এদের আবার অধিকার কি? ভগবান তাদের নাকি সৃষ্টিই করেছে অন্যের সেবা করার জন্য। এই কিরকম ভগবান? এ কোন ভগবান? এই ভগবানকে তো শ্রদ্ধা করি না, নমস্কার করি না। ভগবানের চোখে তো সবাই সমান। এ তো মানুষের তৈরি করা, শোষকদের, শাসকদের, লুটেরাদের, অত্যাচারীদের পদসেবা করার জন্য। এদের বেঁচে থাকতে গেলে পরে যতটা খাওয়ার না পেলে পৈতৃক প্রাণ রক্ষা করতে পারবে না। এটাকে রক্ষা করতে না পারলে পর যাদের সেবা করছে, যত্নার্থী করছে, তাদেরকে সেবা করতে পারবে না। তার জন্য এই প্রয়োজন মেটাবার জন্য ততটুকু খাওয়ার ব্যবস্থা। কোন সমাজ? এই হচ্ছে মনুসংহিতা। এরা বলছে এই মনুসংহিতাই আমাদের দেশের সংবিধান হবে। কেন মানবে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছিল, তখন ভোট হয়নি। 233-35 জন প্রতিনিধি বিভিন্ন দলের, তাতে আরএসএস এর লোক ছিল। যখন তারা এই প্রস্তাব উপস্থিত করছে, ডক্টর বাবা সাহেব আম্বেদকর কনস্টিটিউশন তৈরি করার যে কমিটি, তার তিনি সভাপতি ছিলেন, তিনি সহ তার এই কমিটির মেম্বার এবং অন্যান্য যারা বৃহত্তম অংশ। কি বলছো তোমরা? এর জন্য স্বাধীনতা, এত রক্তক্ষরণ, 190 বছর সমানে ব্রিটিশের বিরুদ্ধে সিরাজদৌল্লাকে পরাজিত করে বিশ্বাসঘাতকতার সুযোগ নিয়ে যারা আমাদের দেশে ঢুকলো, মির্জাফর তার যে সেনাপতি, তার থেকে বিশ্বাসঘাতকদের নাম এখন হয়ে গেছে মির্জাফর। মির্জাফর আর বিশ্বাসঘাতক সমর্থক। সেই সুযোগ দিয়ে 190 বছর যাবৎ ভারতবর্ষকে শাসনের নামে শোষণ করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করলাম। তোমরা আরএসএস এর লোকেরা কি বলছো? এটা এরকম সংবিধান করতে হবে? তোমাদের কথা হবে? আমাদের দেশের জাতীয় পতাকা তেরঙ্গা ঝান্ডা হতে পারে?
এই রং নিয়েছে কংগ্রেস দল তাদের পতাকা তৈরি করার জন্য। কিন্তু কংগ্রেস দলের পতাকা জাতীয় পতাকা তো এক না। কংগ্রেস দলের পতাকার মধ্যে আপনার সুতা কাটার যে যন্ত্র চরকা ওটা আছে। আমাদের জাতীয় পতাকাতে তো চরকা নাই, চক্র আছে। এটা শিল্পের সমৃদ্ধির গতির প্রতীক। বলছো না এই পতাকা থাকবে না বলে, কোন পতাকা থাকবে? গৈরিক রোগের হতে বলে। এটা কে ঠিক করলো? তোমরা, আরএসএস। সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে এটাই জাতীয় পতাকা হবে। আমরা এটাকেই সমর্থন করছি। দেখা যাক আমাদের দেশে মানুষ এটাকে গ্রহণ করে কিনা। জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তার কবিতায় সুর আরোপ করে 3টা কবিতা পৃথিবীর 3টা রাষ্ট্রের জাতীয় সঙ্গীত। আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন, বাংলাদেশের আমার সোনার বাংলা। সম্ভবত আমাদের পার্শ্ববর্তী আরেকটা যে রাষ্ট্র, তাদের ভাষায় এটা ভাষান্তরিত করে রবীন্দ্রনাথের কবিতায় তিনি যে সুর আরোপ করেছিলেন, এটা তাদের জাতীয় সঙ্গীত। এটা গর্বের ব্যাপার আমাদের কাছে। আমাদের দেশের কবি 3টা রাষ্ট্র তার কবিতাকে জাতীয় সঙ্গীত করেছে। আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক। এটার মূল সুর কি? বৈচিত্র্যের মধ্যে একতা, ভিন্নতার মধ্যে ঐক্য, বৈচিত্র্যের মধ্যে আমাদের একতার সংস্কৃতি। এই যে মূল কথা, এই কথা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম, প্রথম শুরু হতো, ছাত্ররা দাঁড়াতেন, মাস্টারমশাইরা দাঁড়াতেন আমাদের উল্টো দিকে, তারাও আমাদের সঙ্গে গাইতেন, আমরাও গাইতাম জনগণ মন অধিনায়ক। এটা কি? এটা প্রার্থনা। আমরা এটাকে বলতাম ইংরেজিতে প্রেয়ার মিটিং। কি প্রেয়ার? একতা, সংহতি, সম্প্রীতি, দেশাত্মবোধ। এবং এটার মধ্যে দিয়ে ক্লাসে ঢুকে পড়া শুরু করার আগে কনসেন্ট্রেশন অফ মাইন্ড, এই যে আপনার প্রার্থনার মধ্য দিয়ে মনটাকে কেন্দ্রীভূত করে। এটা আরএসএস এর পছন্দ হচ্ছে না, মানে না। এই হচ্ছে আরএসএস। এরা এখন বিজেপি সরকারের দৌলতে আমরা যেটা লক্ষ্য করছি, এই সমস্ত কিছু তছনছ করে দেওয়ার চেষ্টা করছে। প্রথম কোন জায়গায় আক্রমণ করছে? আমি যে কথা দিয়ে শুরু করবার চেষ্টা করছিলাম, আন্দোলন সংগ্রাম বাড়ছে, দমিয়ে রাখতে পারছে না। হিন্দু মুসলমানে ভাগ করছে, বৌদ্ধ খ্রিস্টানে ভাগ করছে। তাহলে কি হবে? গণতান্ত্রিক আন্দোলন দুর্বল হবে, লড়াইটা তেজি হবে না। ব্রিটিশ যেমন ভাগ করে আরো 25-30 বছর আমাদের দেশটাকে অতিরিক্ত শাসন করার সুযোগ পেল, এরাও এটা করে আরো 5 বছর টিকে থাকা যায় কিনা সেই চেষ্টা করছে। ভাগ করো, শাসন করো, শাসনের নামে শোষণ করো, পুঁজিপতিদের পদলেহন করো, আর গরিবদের রক্ত মাংস নিংড়ে নাও, জাত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে। এই সরকার থাকবে? কেন থাকবে? এটাই তো প্রশ্ন, এটাই তো প্রশ্ন। আমাদের দেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার যে কথা, তার মূল কথা কি? এই যে দেশটা ভাগ হলো পাকিস্তান হিন্দুস্তান, এটা ধর্মের কথা বলে। আমাদের দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই নানা ধর্মের লোক আছে। আর যাতে দেশ ভাগ না হয়, আর যাতে কেউ ভাগ করার সাহস না দেখায়, কোন সুযোগ যাতে না পায়, তার জন্যই বলা হলো সব ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ একসাথে আমরা থাকবো। ধর্ম যিনি করতে চান তার নিজের ব্যাপার, না করতে চাইলে আপত্তির কিছু নাই। ধর্মান্তরিত হতে চাইলে আপনার অধিকার আছে, সংবিধান বলেছে। কিন্তু রাষ্ট্রের কোন ধর্ম ভারতবর্ষে থাকবে না, তাহলে ভাগ হয়ে যাবে, আবার আগের জায়গায় চলে যাব। রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ, সব ধর্ম রাষ্ট্রের চোখে সমান। এই ধর্মের প্রতি বিশেষ অনুরাগ, ওই ধর্মের প্রতি কম অনুরাগ, এটা চলবে না। কোন ধর্মের লোক বেশি, কোন ধর্মের লোক কম, এই হিসাব করে কোন ধর্মকে আমরা বেশি একটু সুযোগ খাতির করলে পরে ভোট বেশি পাবো, এটা দৃষ্টিভঙ্গির মধ্যে রেখে সেই ধর্মের পক্ষে নানা পদ্ধতিতে কথা বলা, এটা তো ধর্ম নিরপেক্ষতা হলো না। এই জায়গাটার বিরুদ্ধে আমাদের সংবিধান পরিষ্কার বলেছে, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, সরকারের কোনো ধর্ম থাকবে না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আপনার ধর্ম থাকতেই পারে, এটা কারোর কোনো আপত্তি নেই। ধর্মের প্রতি আপনার যে শ্রদ্ধা বিশ্বাস, তাকে তো আমরা অশ্রদ্ধা করি না, আপনার বিশ্বাস আমরা ঘা দিতে চাই না। কিন্তু বাড়িতে আপনি রাষ্ট্রপতি, আপনি প্রধানমন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী, জনপ্রতিনিধি,
জনসমক্ষে প্রকাশ্যে ধর্মীয় যে কর্মসূচি তাতে অংশগ্রহণ করে এই জায়গায় আপনার লুকায়িত যে ভাবনা, এই ভাবনার প্রসার ঘটিয়ে মানুষের মধ্যে ধর্মের বিভাজন যে আপনার এই ভূমিকার মাধ্যমে তৈরি হতে পারে, এটা কোনোমতেই হতে দেওয়া যাবে না। আপনি বাড়িতে বসে আপনার ধর্মের কাজ করুন, আপনার উপাসনা করুন, কোনো আপত্তি নাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী মানছে এটা, রামের জন্মভূমি উদ্বোধন করেছেন। এটার কি দরকার ছিল? যদি আমি উল্টা দিক থেকে বলি, 450 বছর আগে এই মসজিদ তৈরি হয়েছিল। যদি এই মসজিদ হিন্দুদের কোনো ধর্ম প্রতিষ্ঠান ভেঙে তৈরি করা হয়ে থাকে, এটা ভুল, এটা ঠিক না, এটা অন্যায়, এটাকে আমরা সমর্থন করি না। কিন্তু 450 বছর হয়ে গেল, এখন কেন এটা ভাঙতে হবে? এটা ভেঙে কেন দেশের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হলো? এটাতে মানুষের জীবনের কোন মৌলিক সমস্যার সমাধান হচ্ছে? শিক্ষা, চাকরি, বাড়ি, ঘর, জায়গা, জমি, ফসলের দাম, জিনিসপত্রের দাম কমানো, এই মসজিদ ভাঙার সঙ্গে, রামের মন্দির করার সঙ্গে কোথায় সম্পর্ক হলো? আপনারা জানেন যারা পুরনো মানুষ, কি কাণ্ড হয়েছে সারা দেশের মধ্যে। এখন এই মন্দিরে রামের মূর্তি প্রতিষ্ঠিত হবে, তার নাকি প্রাণ প্রতিষ্ঠা করা হবে। রাম তো ভগবান আপনাদের কথায়, আর আমাদের কাছে এটা হচ্ছে একটা মানে কল্পকাহিনীর মতো। ঠিক আছে, যারা বিশ্বাস, আমরাও ছোটবেলায় যখন পড়ি ক্লাস 4-5-এ, এই ছোটদের রামায়ণ পড়ে তার উপর প্রশ্ন, তার উপর উত্তর লিখেই তো পাশ করে করে আমাদের কলেজে আসতে হয়েছে, তা তো অস্বীকার করা যাবে না। আমরা তো ছোটবেলা থেকেই রামায়ণ জানি, কিন্তু ওই রামায়ণের সঙ্গে এই ধর্মান্ধ শক্তির যে বিভাজন তৈরি করার যে কৌশল, এটা কিন্তু ছিল না। এটা সাধারণ একটা গল্প কাহিনীর মতো। তাহলে রাম যদিও ভগবানই হন, তিনি তো সবসময় জীবিত, তাকে আবার ওই মন্দিরের মধ্যে নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে কেন? যারা ধর্মের বিশ্বাসী মানুষ, হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষ, আমি তাদের কাছে করজোরে জিজ্ঞেস করতে পারি কি, এটা কি হচ্ছে? ভারতবর্ষে হিন্দু ধর্মের যারা নিয়ন্ত্রক, এরকম যারা 8-10 জন আছেন, তাদের কথাবার্তা শুনে তারা নিদান দেন, তাদের মধ্যে ভাগ হয়ে গেছে। তাদের অর্ধেক বলছেন মন্দিরটাই তো তৈরি হলো না, মন্দির তৈরি না করে কি করে মূর্তি প্রতিষ্ঠা হয়, কি করে তার মধ্যে প্রাণ সঞ্চার হয়? এটা অধার্মিক কাজ হচ্ছে। নরেন্দ্র মোদী শুনলেন না তো, তার নাম তো খুদাই করতে হবে। ওই যে আমি বললাম 19-এর লোকসভা নির্বাচনের পর থেকে যত রকমের নির্বাচন হয়েছে, প্রত্যাশার মতো ফল হয়নি। কাজে সামনে লোকসভা নির্বাচন চলে আসছে, নাম খুদাই করে দেখো আমি রামের মন্দির করলাম, তোমরা কিন্তু আমার কথা মনে রেখে ভোট দিও, আমাকে আবার সরকার আসার সুযোগ করে দিও। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আপনি সংবিধানকে পদদলিত করলেন, ধর্মনিরপেক্ষতার যে আদর্শ, রাষ্ট্রের কোনো ধর্ম নাই। আপনি প্রধানমন্ত্রী হয়ে যে সংবিধান স্পর্শ করে শপথ নিয়ে গড়াগড়ি খেতে খেতে পার্লামেন্টের মধ্যে প্রথম দিন ঢুকেছিলেন, এগুলি যে সবই ছলনা এখন প্রমাণ হয়ে গেল। কে ছিল প্রধানমন্ত্রী? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল। কেন আপনারা যাবেন ওখানে? ঠিক আছে, মন্দির তৈরি হচ্ছে, রামের প্রাণ প্রতিষ্ঠা হবে, সেখানে পুরোহিত হয়েছেন, তারা করবেন, আপনি কেন যাবেন? এর অর্থটা কি? তার মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা মানেন না, ধর্ম নিরপেক্ষতা মানেন না, মানে হচ্ছে আমাদের মধ্যে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে যে একতা, সংগতি, এটাকেই খান খান করে ফেলতে চাইছে। তাকে রাখতে হবে সরকারে, এই সরকারটাকে আসতে দিতে হবে। তাদেরকে আবার 5 বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া যায়, সর্বনাশ হয়ে যাবে, দেশ টুকরো টুকরো হয়ে যাবে, ভারত বলে রাষ্ট্রটা থাকবে না। এই জায়গায় তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার জন্য এদের বিরুদ্ধে স্লোগান উঠেছে। গণতন্ত্র, আমাদের দেশের গণতন্ত্রের এই সংবিধানের প্রথমে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? নির্বাচনের মধ্য দিয়ে সরকার তৈরি হবে, 5 বছর পর পর ভোট, নতুন করে ভোট হবে, আবার সরকার তৈরি হবে। পুরনোদের ভোট দিলে তারা আবার সরকারে আসবে, ভোট না দিলে নতুন যারা পাবেন তারা সরকার করবে। কে পরিচালনা করবেন? নির্বাচন কমিশন। স্বাধীন, কোন সরকারের নির্দেশে তারা চলবে না। সংবিধানে তাদের কতগুলি অধিকার দেওয়া হয়েছে, 3 জন সদস্য, 1 জন চেয়ারম্যান আর 2 জন মেম্বার। এরা কোত্থেকে কিভাবে আসবেন
কে ঠিক করবেন? 3 জনের একটা কমিটি ছেড়ে দিলেন। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সবচেয়ে উচ্চ যে আদালত, সুপ্রিম কোর্ট যেটাকে বলে, তার যিনি চিফ জাস্টিস, মুখ্য বিচারক, হায়েস্ট, তিনি একজন, দেশের প্রধানমন্ত্রী একজন, আমাদের পার্লামেন্টের বিরোধী দলের নেতা একজন। এই 3 জন মিলে বসে একটা তালিকা তৈরি করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন স্বরাষ্ট্র দপ্তর, আইন দপ্তরের মাধ্যমে। রাষ্ট্রপতি স্বাক্ষর করে দেবেন, তারা কাজ শুরু করবে। নরেন্দ্র মোদী বাতিল করে দিয়েছেন এটা। চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে কেটে দিয়ে তার মন্ত্রিসভার তার পছন্দের একজনকে ঢুকিয়ে তিনি এবং তার মন্ত্রিসভার সদস্য 2, বিরোধী দলের নেতা 1, সংখ্যা গরিষ্ঠ হচ্ছেন প্রধানমন্ত্রী এবং তার পছন্দের মন্ত্রী, আর বিরোধী দলের যিনি নেতা তিনি সংখ্যালঘু। তাহলে তারা 2 জন যে নাম ঠিক করে দেবেন, এটাই রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন। তাহলে কি দাঁড়ালো? এই নির্বাচন কমিশন শাসক দলের বগল দেওয়া হলো। নরেন্দ্র মোদী এরকম নির্বাচন কমিশন তৈরি করে এই লোকসভার নির্বাচন মুখোমুখি হচ্ছেন ভীত, সন্ত্রস্ত। এটা তার শক্তি না, তার দুর্বলতার লক্ষণ। তিনি ভাবছেন এটাকে যদি কোনো মতে বগল দাবা করতে না পারি, তাহলে আমাকে এই পরাজয় থেকে কে রক্ষা করবে? কারণ সে তো উল্টোপাল্টা পথে যাবে, উল্টোপাল্টা পথে যাবে। মানুষ প্রশ্ন করবেন, অভিযোগ তুলবেন, সমাধান চাইবেন। রক্ষা করবার জন্য ইলেকশন কমিশনটা যদি তার বগলে মানে না থাকে, অসুবিধা হয়ে যাবে। তার জন্য সেইভাবে করলেন। এই জায়গাটা হচ্ছে বিপদ। নাগরিকের কথা বলার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সমালোচনার অধিকার, ভিন্ন পরামর্শ দেওয়ার অধিকার, দল করার অধিকার, নির্বাচনে দাঁড়াবার অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার, আন্দোলন করার অধিকার, সংগ্রাম করার অধিকার, ভারতবর্ষের যে কোনো রাজ্যে বসতি স্থাপন করার অধিকার। আমি ধর্মের কথা আগে বলেছি, যে কোনো ধর্ম করার অধিকার। ধর্মান্তরিত যদি হন, ধর্ম যদি ছেড়ে দেন, সে অধিকারও থাকবে। এটা নাগরিক অধিকারের মধ্যে পড়ে, জনগণের অধিকারের মধ্যে পড়ে। এই সমস্ত জিনিসগুলির বিরুদ্ধে আক্রমণ সংঘটিত করছে। এবং সংবাদ মাধ্যম, যেটা আমাদের গণতন্ত্রের 4র্থ স্তম্ভ বলে স্বীকৃত, এগুলোর প্রায় 95% নরেন্দ্র মোদীরা বগল দাবা করেছেন। আর এগুলো মূলত নিয়ন্ত্রণ করুন ওই যে বড় বড় পুঁজিপতি বললাম, তাদের টাকাই ভোটরঙ্গ করেন। এর বিরুদ্ধে যদি কোনো সংবাদ মাধ্যম একটু উল্টো কথা বলেন নরেন্দ্র মোদী বা সরকারের বিরুদ্ধে, তাদের যারা এডিটার, সাংবাদিক, তাদের জেলখানায় পুড়িয়ে দিচ্ছে, তাদের জেলখানায় পুড়িয়ে দিচ্ছে। কোন গণতন্ত্র এটা? নির্বাচন, ভোট শেষ, জয় আছে, পরাজয় আছে। আপনি জিতছেন বলে সবসময় জিততে হবে, আর পরাজিত যে হচ্ছে সে কোনোদিন জিততে পারবে না। আপনাকেই সরকারে থাকতে হবে। অদ্ভুত কথা। ওই যে টাকা, নির্বাচনী বন্ড, কালোবাজারিদের টাকায় এই তহবিল তারা ফুলিয়ে ফাঁপিয়ে তুলছে বিজেপি। সেই টাকায় ভোটে যখন কোনো বিধানসভায় হেরে যাচ্ছে, যারা জিতল তাদের এমএলএ এই কালো টাকার বিনিময়ে কেনাবেচা করে তাদেরকে সরকারে বসার সুযোগ না দিয়ে এরা পরাজিত হয়ে বিজেপি নিজেরা সরকার তৈরি করছে। কি ব্যাপার? এটা কোন গণতন্ত্র? রাজ্যসভা কিছুদিন আগে ভোট হলো, 40-42টা আসন। রাজ্যসভায় বিজেপি সংখ্যাগুরু না, এমন কতগুলি আইন আছে, বিল আছে, যেগুলো লোকসভায় পাস করলে হয় না, এগুলো রাজ্যসভাতেও পাস করতে হবে। কিন্তু যেহেতু বিজেপি সংখ্যালঘু, অনেক ক্ষেত্রে এগুলো বাধা পাচ্ছে, ফিরে আসছে। এই জায়গায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ভোটে না, পয়সা দিয়ে কোনো দলের বিধায়কদের কিনে রাজ্যসভায় মেম্বার পাঠিয়েছে, পত্রিকায় উঠেছে। প্রতিবাদ করছে না তো কেউ? প্রধানমন্ত্রী প্রতিবাদ করছে না তো? স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ করছে না তো? সাহস আছে, হিম্মত আছে প্রতিবাদ করার, যে এগুলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, মিথ্যা প্রচার হচ্ছে, অসত্য প্রচার হচ্ছে, সবগুলো তথ্যের উপর। কাজে এই যে কথাটা উঠল গণতন্ত্র, এই সমস্ত ঘটনাগুলির কারণে এই জিনিসটা উঠেছে। একদলীয় স্বৈরশাসন কায়েম করার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে। তার দৃষ্টান্ত হচ্ছে ত্রিপুরা। তার দৃষ্টান্ত হচ্ছে ত্রিপুরা। আজকে যদি এটা ভোটের মিটিং না হতো, গত লোকসভার নির্বাচনও এরকম ভোটের মিটিং করতে দেয়নি বিজেপি। সারা দেশে এদের বিরুদ্ধে আমরা প্রচার নিয়ে গেছি। এই যে ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে, একদলীয় স্বৈরশাসন কায়েম হতে দেব না, বিশেষর দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্য দেশ চালাতে দেব না,
এই ত্রিপুরার অভিজ্ঞতায় সঞ্জীবিত হয়ে তারা কিন্তু এই স্লোগান তুলেছে, খানিকটা কোণঠাসা। ফলে দেখা যাচ্ছে এবারকার লোকসভা নির্বাচনে আপনারা গ্রামের ভেতর নির্বিঘ্নে মিটিংটা করতে পারছেন, ধর্মনগরীতে করতে পারছে না। সেক্রেটারি বসে আছে, প্রাক্তন বিধায়ক বসে আছে, বলছে আমাদের তো মাটি দিচ্ছে না, মাইক দিচ্ছে না, চেয়ার ভাড়া দিচ্ছে না। মাইকের মালিক হাত জোর করে বলছে রক্ষা করুন, চেয়ার দিলেও আবার ফিরিয়ে নিয়ে চলে আসছে। কি ব্যাপার এটা, কি চলছে? তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা এটা একটা ল্যাবরেটরির মতো এই 6 বছর যাবৎ চলছে, 7 বছরে পা দিল। সারা দেশের মধ্যে এটা তারা ছড়িয়ে দিতে চাইছে, এটার বিরুদ্ধে স্লোগান উঠেছে। একদলীয় স্বৈরশাসন ফ্যাসিস্ট দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের বুকে পাথর চাপার মতো বসবে, আর তাদেরকে আমরা সুযোগ করে দেবো, এটা হতে পারে না। দিনকে রাত, রাতকে দিন বলবেন, এটাই মানতে হবে। না মানলে পর দেশদ্রোহী, জেলখানায় ঢুকাও। এটাই ফেসিবাদ, এটাই এক দল, এক নেতা, এক ভোট, এক জাতি, এক ভাষা, এক সংস্কৃতি, এক পোশাক। কি কথা বললো? আপনি কি খাবেন, কি পরবেন, কি রান্না করবেন, কোন পূজা করবেন, কোনটা করবেন না, আপনার স্বাধীনতা। আপনার ছেলে, হ্যাঁ, আপনার মেয়ে তার বন্ধু বাছাই করবে, বলছে না এটাও করা যাবে না, চলবে নাকি? এটা চলতে পারে না তো। কাজে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এদেরকে পরাস্ত করবার জন্য, বিকল্প সরকার তৈরি করবার জন্য এই আওয়াজটা উঠেছে। এখন এটা সারা দেশের মধ্যে ক্রমশ ক্রমশ ছড়িয়ে পড়ছে। 400 আসনের কথা বলছে, আজ থেকে 2 মাস আগে 370 বিজেপি, আর বাকি 30টা হচ্ছে তাদের নাকি 33 দলের এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। বাকি 30টা তারা, 370টা হচ্ছে বিজেপি। হিসাবটা কি? এই 2/3 আসনে জিততে পারলে পরে পার্লামেন্টের 543-এর মধ্যে সংবিধান যেমন খুশি তেমন তৈরি করতে পারবেন। ওই যে মধু সংহিতার কথা বললাম, এরকম জায়গায় যাওয়ার চিন্তা করছেন। কালকে আগরতলায় মিটিং করেছেন প্রধানমন্ত্রী, গুয়াহাটি থেকে মিটিং করে এসে আমি আজকে দেখছিলাম সংবাদ মাধ্যমে, বলছে প্রধানমন্ত্রীকে পরিশ্রান্ত মনে হচ্ছে, জেল্লা নাই, চিৎকার চেঁচামেচি করে কথা বলতে পারছেন না। একদিকে তিনি ভাষণ দিচ্ছেন, আর একদিকে মাঠ খালি করে দিয়ে সব লোক বেরিয়ে যাচ্ছে। তো আমরা কি বলে পাঠিয়েছিলাম প্রধানমন্ত্রী উঠলে কিন্তু আপনারা বেরিয়ে যাবেন? আমরা তো বলে পাঠাইনি। আমি তো আগরতলায়, আপনার এখানে সকাল 10:30টায় রওনা হয়েছে। যখন আসি আমি, মাঠ ফাঁকা, রাস্তায় কোনো গাড়ির ভিড় নাই। খোয়াইয়ের উপর দিয়ে কমলপুর হয়ে কৈলাসহর হয়ে আপনাদের এখানে এসেছি। খোয়াই থেকে পর্যন্ত গাড়ি নিয়েছে, অর্ধেক সিটও কিন্তু সেখানে পূরণ হয়নি। তো পরে যখন খবর নিলাম, যা হওয়ার তাই হয়েছে। কালকের মিটিংয়ে কিন্তু 400 আসন আর বলেনি, 370 আসন আর বলেনি। ভোট দিতে গিয়ে যেই প্রার্থী হোক, আমার মুখটা ভাবনায় রেখে ভোট দেবেন। পদ্মচিহ্নে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীকেই ভোট দেওয়া। কালকে কিন্তু এরকম বক্তৃতা করেননি, 22 মিনিটই বক্তৃতা করেছে। জেনারেলি উনি 21, 22, 23, 24, 25 মিনিট বক্তৃতা করেন। তো কালকে করলেন না কেন? আস্তে আস্তে বুঝতে পারছেন মাটি গরম হয়ে উঠছে, হাওয়া গরম হয়ে উঠছে। ভাগ করে তাদের বিরুদ্ধে যে ভোট, জনমত খণ্ড বিখণ্ড করে দিয়ে অল্প ভোট পেয়ে, আসন বেশি পেয়ে সরকার চালাবার সুযোগ এবার হাতছাড়া হতে চলছে, এটা বুঝতে পারছেন। বড় বড় রাজ্যগুলোতে ইতিমধ্যে আসন সমঝোতা করে ইন্ডিয়া ব্লক মাঠে নেমে পড়েছে। কালকে থেকে ভোট শুরু হচ্ছে। উত্তরপ্রদেশ 80টা আসন, গত নির্বাচনে বিজেপি 66টা আসন পেয়েছে। এবার বুক ঠুকে বলতে পারছেন না 66 পাবেন কিনা। সাধারণ অভিজ্ঞতা হচ্ছে উত্তরপ্রদেশে যারা বেশি আসন পায় তাদের পক্ষে কেন্দ্রের সরকার তৈরি করতে সুবিধা। এটা জওহরলাল নেহরুর সময় থেকে ধারা চলে আসছে, কিন্তু এটাও উল্টে যাচ্ছে। উত্তরপ্রদেশে বেশি আসন পেলে যারা পাবে তারাই সরকার তৈরি করবে। কে বলেছে? এটা তো উল্টোও হতে পারে। কালকে উত্তরপ্রদেশে 5টা না 6টা আসনে ভোট হবে। এতে কয়টা পাবেন বলতে পারছে না বিজেপি। এই কালকে থেকে আরম্ভ হয়ে 1 তারিখ জুন পর্যন্ত ভোট চলবে। উত্তরপ্রদেশে প্রত্যেক দিন ভোট হবে, পশ্চিমবাংলায়ও এরকম প্রত্যেক দিন ভোট হবে। 48টা আসন
মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে 80 আসন ভাগ হয়েছে। অখিলেশ যাদব সমাজবাদী পার্টির নেতা, যুব নেতা, কংগ্রেসের সঙ্গে আরো 2-3টা রাজনৈতিক দলের সঙ্গে এই আসন ভাগ করে নিয়েছেন, মাঠে নেমে গেছেন, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন। বিজেপি চেষ্টা করছে দালালদের দিয়ে মাঝখানে অন্যদের দাঁড় করিয়ে তাদের বিরুদ্ধে ভোটটা ভাগ করা যায় কিনা, এরপরেও চেষ্টা করছেন। কতটা সফল হবেন ভোটের বাক্স খুললে পড়ে বোঝা যাবে। আমি তথ্যটা বললাম। মহারাষ্ট্র 48 আসন, দ্বিতীয় বৃহত্তম আসন সংখ্যার রাজ্য, ভাগ হয়ে গেছে আসন। 3টা রাজনৈতিক দল, প্রধানত কংগ্রেস, শিবসেনা, যারা বিজেপির সঙ্গে ছিল, তারা বলছেন আপনারা কি হিন্দুত্ব, আপনাদের চাইতে আমরা আরো বড় হিন্দুত্ব আমরা করছি। তারা বিজেপি থেকে বেরিয়ে এসে এখন কংগ্রেসের সঙ্গে মিলে, এবং সেই সঙ্গে হচ্ছে ন্যাশনাল কংগ্রেস পার্টি, এনসিপি। শরদ পাওয়ার একসময় বিজেপিতে ছিলেন, কংগ্রেসে ছিলেন, কেন্দ্রের মন্ত্রী ছিলেন। দলের ভেতরে আভ্যন্তরীণ প্রশ্নে বিরোধ হয়েছে, বেরিয়ে গিয়ে নতুন দল তৈরি করেছেন। অত্যন্ত সভ্যস্তের লোক। 48 আসন ভাগ করে দিয়েছে, মাঠে নেমে পড়েছে। বিহার 40 আসন, সেখানেও আসন ভাগ হয়ে গেছে। আরজেডি, কংগ্রেস, 3টা বামপন্থী রাজনৈতিক দল মাঠে নেমে গেছে। পশ্চিমবাংলায় 42 আসন, সেখানে অধিকাংশ আসন বামফ্রন্ট, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সহ কংগ্রেসের সঙ্গে মিলে অধিকাংশ আসন সমঝোতা হয়েছে। কি 6-7-10টা আসন হয়তো বাকি আছে, এগুলো শেষ দিন পর্যন্ত ভোট হবে, তার আগে সময় আছে, সুযোগ আছে। দিল্লি গত বছর 7টা আসনের মধ্যে কংগ্রেসও দাঁড়িয়েছে, আপও দাঁড়িয়েছে, মাঝখান দিয়ে বিজেপি দাঁড়িয়ে 7টা আসনে জিতে বেরিয়ে গেছে, কারণ তার বিরুদ্ধে ভোট দুভাগে ভাগ হয়েছে। এবার ভাগ হবে না, আপ 4টা আসনে দাঁড়াবে, কংগ্রেস 3টা আসনে দাঁড়াবে, সমঝোতা হয়েছে। বিজেপি বুঝতে পারছে তাহলে তো বোধহয় একটাও পাবো না। এখন ভোট বাক্স খুললে পরে বোঝা যাবে। আমি কথাগুলো বলছি, এগুলো কিন্তু আমার তৈরি করা কথা না। আপনারাও পত্রিকা পড়েন, আমিও পত্রিকা পড়ি, ওখান থেকে কিন্তু আমি বলছি। হরিয়ানা 20টা আসন আছে, সেখানেও আসন 10টা আসন আছে, সেখানেও আসন ভাগ হয়ে গেছে। রাজস্থান, আজকে সকালে আমি শুনছিলাম নিউজ, 28টা আসন আছে। গতবার 28টাই বিজেপি পেয়েছে। এবার বিজেপি বিধানসভায় সরকার দখল করেছে। গতবার কিন্তু কংগ্রেস সরকারে ছিল, কংগ্রেস একলা লড়াই করেছে, বিজেপি একলা লড়াই করেছে। সুযোগ বুঝে অন্যরা মাঝখানে দাঁড়িয়েছে, বিজেপির বিরুদ্ধে ভোট ভাগ হয়েছে, বিজেপি 28টা আসন জিতেছে। রাজ্য সরকারে না থাকুক, কংগ্রেস উপলব্ধিতে এসেছে যে ভুল ছিল, যে কারণে রাজ্য সরকারটাও হারালো। এবার 2-3 দলের মধ্যে ভাগটা করে প্রচারে নেমেছেন। এখন সাংবাদিকরা বলছেন, অ্যানালিস্ট যারা, রাজনীতির বিশ্বাস যারা করেন, তারা বলছেন, আজকে সকালবেলা আমি এরকম 4 জনের কথা শুনছিলাম, এক নাগারে বসে 8 ঘন্টা 45 মিনিট জোর বলছে, না রাজস্থান এবার 28 আসন পাবে না বিজেপি, আসন কমবে, নিশ্চিতভাবেই কমবে। গুজরাট, প্রধানমন্ত্রীর আগের রাজ্য, যেখান থেকে মুখ্যমন্ত্রী ছিলেন সেখান থেকে এসে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। 2002 সালের কথা মনে আছে তো? কোতাল করেছেন সংখ্যালঘুদের, কোনো বিচার পায়নি, আজও পায়নি। যারা খুন করেছে, কিছু কিছু গ্রেপ্তার হয়েছিল, সবাইকে ছেড়ে দিয়েছে। সেই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রী এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। পরপর 2-3টা নির্বাচনের সমস্ত আসন, 26টা আসন, সবগুলো আসন তারা জিততেন। এবার ওই অ্যানালিস্টরা যাদের কথা আমি বলছিলাম, তারা সিপিআইএম এর লোক না, কেউ ইন্ডিয়া জোটের কেউ কিনা আমি জানি না। একজন মহিলার সমস্ত আলোচনাটা সেখানে উপস্থিত করছিলেন, 3জন এরকম বড় বড় সাংবাদিক, বরিষ্ঠ সাংবাদিক, তারা বলছে না, এবার তো গুজরাটে আগের মতো হবে না, গুজরাটেও বিজেপিকে এবার আসন হারাতে হবে। তামিলনাড়ু 39টা আসন ভাগ হয়েছে, মাঠে নেমেছে, 26 তারিখ ভোট। এই প্রচারকরা বলছেন এই সমস্ত আসন এই ডিএমকের নেতৃত্বে যারা আসন ভাগ করে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, সবগুলো তারাই পাবে। এগুলি আমরা এখান থেকে দাঁড়িয়ে বলছি, ঘটনা কিন্তু তা না। তেলেঙ্গানা, অন্ধ্র ভাগ হয়ে ওখানে আসন সমঝোতা হয়েছে, অন্ধ্রতেও আসন সমঝোতা হয়েছে অনেকদিন পরে। এবার একদিকে কংগ্রেস, আরেকদিকে সিপিআইএম, আরেকদিকে সিপিআই, আরো একটা 2টো ছোট ছোট রাজনৈতিক দল, এই 2টো জায়গায় তেলেঙ্গানা এবং অন্ধ্র, ওখানে আসন ভাগ হয়েছে।
তাহলে এই যে চিত্রটার কথা বলছি, এটা কিসের লক্ষণ? জম্মু কাশ্মীর ভাগ করে দিয়েছে, রাজ্যটাই ভেঙে দিয়েছে। তারপরেও যদিও ওখানকার প্রাদেশিক দুটো রাজনৈতিক দলের মধ্যে কিছু বিভাজন আছে, কিন্তু ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস এরা মিলে আসন ভাগ করে নিয়েছেন, 5টা আসন আছে। এবং এটাও বলছে এখানে বিজেপি আসন পাবে না। তাহলে কি করে 400 হবে, কি করে 370 হবে? বরং অ্যানালিস্ট যারা, তারা বলছে গত নির্বাচন পর্যন্ত হিন্দিভাষী যে রাজ্যগুলো, সেখান থেকে বিজেপি যত আসন নিয়ে বেরিয়ে আসতে পারতো, এবার সেখানে তাদের আসন কমবে নিশ্চিত। এদের আসন সেখানে তারা রক্ষা করতে পারবে না, বাড়ানো তো দূরের কথা। ফলে ওখান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতের নেতারা বলছেন এখানকার মাটি কিন্তু খুব গরম, আপনি হিন্দিভাষী এলাকার যে সমস্যা, আপনার যে ক্ষতি হতে যাচ্ছে, পূরণ করার জন্য দক্ষিণে আসছেন, এখানে কিন্তু সুবিধা হবে না, বরং ওখানে গিয়ে পরিশ্রম করুন। যদি গায়ে মানে রক্ত জল থাকে এটা ছড়াবার চেষ্টা করুন, এখানে সে লাভ হবে না। হবে না তো আসলে। কর্ণাটকও বিজেপি 5-6টার বেশি আসন পাবে না, গতবারে অনেক বেশি আসন পেয়েছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এটা কে তৈরি করলো? ইন্ডিয়া ব্লকের নেতারা, সাধারণ মানুষ। ইন্ডিয়া ব্লকের যে নেতৃত্ব, তাদেরই তো একটা জায়গায় আসতে সময় লাগলো। তাদের যে র্যাঙ্ক এন্ড ফাইল, তারাই তো বলছে আরে তোমরা নেতারা আসন নিয়ে, পদ নিয়ে নিজেরা লড়াই করছো, আর আমরা অনাহার, অর্ধাহার, বেকারি, অশিক্ষা, বিনা চিকিৎসা, ঘর নাই, বাড়ি নেই, কিচ্ছু নাই, ফসলের দাম পাচ্ছে না, কি হচ্ছে? হয় ঠিক মতো সবাই মিলে লড়াই করো, নাহলে আমাদের তো নতুন ভাবতে হবে, তোমাদের ছেড়ে নতুন করে দল তৈরি করতে হবে। এই নেতৃত্ব চাপের মুখে পড়ে এই একটা জায়গায় আসতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে জনগণের শক্তি। কাজে এই যে বললাম, এই যে হাওয়াটা উঠছে, জনগণ এই হাওয়াটাকে তেজি করে তুলবার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে আমাদের ত্রিপুরা নির্বাচন, আপনাদের মন খারাপ না? 23-এর নির্বাচন এই বুঝি চলে আসলো, আর কয়েক ঘন্টা বাকি। বামফ্রন্ট সরকার অত্যাচারের জমানার অবসান হবে, আগের মতো সুখে না হলেও অন্তত গণতান্ত্রিক পরিমণ্ডল আমরা ফিরে পাবো, মানুষের সম্মান ফিরে পাবো। হলো না, মন খুব খারাপ, মিটিংয়ে আসতে চায় না। দেখলে পরে নেতাদেরকে মুখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে, ভয় আবার না ডেকে ফেল। বিজেপির ওনার সমাজদ্রোহী না চিনে ফেললো, তারপরে গেলে পরে ডেকে বলবো ওর সঙ্গে একটি কথা হলো, কারণ এরা নাকি এটাই করছে এখন। অদ্ভুত ঘটনা। আর বললেই বলে এরা 4.5 বছর থাকবে, একটু দেখতে দিন 24-এ কি হয়। ঘরে বসে বসে আপনি কি দেখবেন? ঘরে বসে কি চাঁদকে সূর্য মনে হয়, আর সূর্যকে চাঁদ মনে হয়, বৃষ্টিকে আগুন মনে হয়, না আগুনকে বৃষ্টি মনে হয়? ঠিক কারণ ঘরে কেন বসে থাকবেন? বেরোচ্ছেন না কেন? বাজার করতে বাইরে যান, বাচ্চা স্কুলে যায়, আপনি চাকরি করেন, অফিসে যান, জিনিস বিক্রি করার জন্য বাজারে যান। তাহলে আপনার জীবনের যে মৌলিক সমস্যাগুলো, এগুলো সমাধান সবার জন্য, বেরিয়ে আসবার জন্য একটা পারবেন, ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করুন। আমরা যে এই স্লোগান দিলাম, বিজেপিকে জনবিচ্ছিন্ন করো, 24-এর লোকসভার নির্বাচনে পরাস্ত করো, বিকল্প সরকার তৈরি করো, আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি স্লোগান প্রথম দিলাম। আমাদের 23তম পার্টি কংগ্রেস 2022 সালে, আমরা তো পারতাম আমরা একলা এই স্লোগান দিতে। আমরা তো বুঝতে পেরেছি এটা তো একলা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের মতো যারা ভাবেন তাদেরকে একটা জায়গায় আনতে হবে, একসাথে মিলে আমাদের দেখতে হবে। আর আমাদের পার্টি তো এত বড় পার্টি এখনো হয়নি, সময় লাগবে। নিজের শক্তিটা বিচার করবো না। কাজে আপনি মানুষ, আপনি কেন নিজের শক্তিটা নিজে বিচার করতে পারছেন না? কেন আপনার নিজের শক্তিটার অবমূল্যায়ন করছেন? কেন এত ভয় পাচ্ছেন? যারা আপনাকে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, চোখ লাগাচ্ছে, আসলে তারা ভীত, তারা সন্ত্রস্ত, তারা জনবিচ্ছিন্ন, জনসমর্থন তাদের পেছনে নাই। তাই ভয় দেখিয়ে আপনার ভোটের অধিকার হরণ করে আপনার ভোট তারা দিয়ে তাদের প্রার্থীকে জিতিয়ে নিয়ে সরকার দখল করে দুঃশাসন চালাবার চেষ্টা করছে। মেনে নেবেন, বেরিয়ে আসবেন না ঘর থেকে। এই কথাটাই আপনাদের কাছে বলতে চাইছি। কি চলছে ত্রিপুরায়? চরম অরাজকতা চলছে, জঙ্গলের শাসন 7 বছরে পা দিল। আমি এগুলো বলবো না, একটু আমি বলবো আমাদের নেতা আছেন এখানে, জেলার সম্পাদক, তিনি বলবেন। তিনি আমাকে আগেই ঠেলে দিলেন, না আপনি বলে ফেলুন।
ঠিক আছে, আমি বলছি রাজ্যের পরিস্থিতি সম্পর্কে অল্প সময়ের মধ্যে সে কিছু বলবে, আমি ওখানে যাচ্ছি না। তো আমি যে কারণে কথাটা তুলছি, ত্রিপুরার পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দিল্লির যে সরকারটা বিজেপি চলছে, এরাই তো ত্রিপুরার বিজেপি সরকারটা চালাচ্ছে। অরাজকতা তাদের নির্দেশেই তারা করছে। কই কালকে প্রধানমন্ত্রী যে আসলেন, 23-এর নির্বাচনের পরে দুটো উপনির্বাচন হলো সোনামুড়ায়, 100টা ভোটে 90টা ভোট বিজেপি। ভারতবর্ষের কোনো জায়গায় এরকম পায়? ত্রিপুরায় কেউ পেয়েছে কোনোদিন? প্রধানমন্ত্রী কিছু বললেন না তো কালকে, না সবাইকে ঠিকঠাক মতো ভোট টুট দিতে বলো, কারোর ভোটেরদেরকে হরণ করো না, একটা লাইন বললেন না তো। বললে তো তাকেই সবাই বলতো আপনি মহান, কিন্তু তিনি তো মহান সাতবার আগে ভীত সন্ত্রস্ত। কোনো মতে যদি এই 2টা আসন আমি না পাই, যদি এগুলো হাতছাড়া হয়ে যায়, তাহলে 370 বলছে, 400 বলছে, এই হিসাব মিলাবো করতে গিয়ে আসম মিলবে না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ত্রিপুরার এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে পর দিল্লির যে খুঁটির জোরে এই ত্রিপুরায় বিজেপিটা অরাজকতা করছে, এটাকে বন্ধ করতে গেলে, এর থেকে বেরিয়ে আসতে গেলে এই দিল্লি সরকার হারাতে হবে। এই জায়গায় আমাদের যে দুটো আসনে জয় নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে আমি আপনার কথা শেষ করার আগে বলবো, ভয় পাবেন না, সাহস করে বেরিয়ে আসুন, ধর্মনগরে আসুন। এই তো হেরে গেছিল, অল্প ভোটের ব্যবধানে কোনো মতে রক্ষা করেছে। তাও যদি সেখানে সন্ত্রাস না করতো, ভোটের অধিকার হরণ না করতো, ভোটারদের জায়গায় জায়গায় না আটকাতো, তাহলে পরে জিততে পারে। এখন নাকি স্লোগান দিয়েছে, 1 বছর আগের নির্বাচন 1000-1500 ভোটে মাত্র জিতেছি, এবার 20 থেকে 22,000 ভোটের ব্যবধান নিয়ে এখান থেকে নাকি তাদের প্রার্থী যেতে হবে। কি ভোট কি গাছে ধরে নাকি? এটা আম না আমরা? মানুষ ভোট দিলে সে হবে, কোথেকে পাবে না? এর অর্থটা কি? ষড়যন্ত্র করছে। রুখে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, চোখে চোখ রাখুন, চোখ বন্ধ করবেন না, দলবদ্ধভাবে ভোট দিতে যাবেন। এখনো যারা ভয় পান, বিভ্রান্ত, কথা বলুন, সাহস সঞ্চয় করতে উৎসাহিত করুন। ভোটের দিন নিজে আগে বেরোন, সবাইকে নিন, একসাথে ভোট দিতে যান। বাধা দিলে বাধার টপকে ভোট দিতে যাবেন। তারপরে যদি সমস্যা করে রাস্তায় বসুন, ইলেকশন কমিশনের লোক ডাকুন, পুলিশ ডাকুন, যে এরা আমাদেরকে বাধা দিচ্ছে, আমরা ভোট দিতে যাব, আমাদের ভোটের ব্যবস্থা করো, নাহলে অন্যদের ভোট হবে না। অন্যরাও ভোট দেবে, আমরাও ভোট দেবো, একসাথে ভোট দেবো, তা নিশ্চিত করো। এই অবস্থান নিতে হবে। শুধু বক্তৃতা শুনলে কিন্তু হবে না। দারুণ আপনারা শুনছেন, রোদের তেজও কম, বৃষ্টি আসছে কিন্তু আসছে না। আমারও বলতে ভালো লাগছে, এতক্ষণ বলবো আমি ঠিক করিনি, শুনছেন বলে আমিও বলছি। কিন্তু শুধু শুনে গেলে তো হবে না। প্রথম দায়িত্ব হচ্ছে আপনাকে ভোট দিতে হবে, এবং এই মুহূর্তের দায়িত্ব হচ্ছে এখনো যারা ভয় পাচ্ছেন আপনার বাড়ির আশেপাশে, তাদের সঙ্গে আজকে গিয়েই কথা বলতে শুরু করতে হবে। 26 তারিখ ভোট, আজকে আমরা মিটিং করছি 18 তারিখ, আরো 8 দিন আছে সময়। সময়টা কাজে লাগে, এবং এই যে আওয়াজ, এটাকে বাস্তবিত করার জন্য আমাদের যে প্রার্থী রাজেন্দ্র রিয়াং, তাকে চেনেন আপনারা? কিন্তু রাজা উজির নাজিরের ঘরের সন্তান না। আমাদের ভোট মানে তো রাজা রানীদের ভোট। এদের ভোট দিয়ে কি হবে আপনারা নিজেরাই বিচার করবেন। ও খানিকটা বলার চেষ্টা করছে, আমি ওখানে গিয়ে সময় নষ্ট করতে চাইছি। কে রাজেন্দ্র রিয়াং? বাবাকে ঘরে ঢুকে বিছানায় কুচি কুচি করে কেটে খুন করে দিয়েছে বেচারে। সৎ মানুষ, স্বামী স্বরূপানন্দের শিষ্য, কিন্তু লাল ঝান্ডা নিয়ে কমিউনিস্ট পার্টি করতে। স্বরূপানন্দ না করেনি, তুই আমার শিষ্য হবে কিন্তু কোনো দল করা যাবে না, রাজনীতি করা যাবে না, এরকম না। স্বরূপানন্দ নিজেও তো সমাজ সংস্কারক ছিলেন। তার প্রতিধ্বনি বই ছোটবেলায় আমি পড়তাম, তার থেকে কিন্তু আমি কথা বলছি। তোকে খুন করে দিয়ে গেছে গোটা পরিবারটাকে ভীত সন্ত্রস্ত করার জন্য। তার ভাই গাড়ির ড্রাইভার,
বাবাকে খুন করার পরও দুঃসাহস নিয়ে কাজ করছে রাজেন্দ্ররা। এত সাহস! এই জায়গায় ভাই দুর্ঘটনার অছিলায় তাকেও খুন করল, তারপরেও রাজেন্দ্র রিয়াং কিন্তু হাত থেকে লাল ঝান্ডা ছাড়েনি, মাথা নত করে শহীদের ছেলে। এডিসি নির্বাচনে তাকে আমরা দাঁড় করিয়েছি, একাধিকবার জয়যুক্ত হয়েছে, এক্সিকিউটিভ মেম্বার হিসেবে গুরুদায়িত্ব পালন করেছে। ওখান থেকে অভিজ্ঞতার ভিত্তিতে তাকে আমরা বিধানসভায় দাঁড় করে 2-3বার জিতেছেন, 1 ভোটের ব্যবধানও জিতেছেন। তাকে পরাস্ত করবার জন্য সমস্ত বিরোধী শক্তি এক কাট্টায় কিভাবে চেষ্টা করেছে। এবার বুঝুন তার গুরুত্ব, 1 ভোটে। এটা ত্রিপুরায় সম্ভব। 23-এর নির্বাচনে তিনি বলছেন আমি আর দাঁড়াবো না, নতুন ছেলেকে দাও। তার নামেরই একজন যুবক আইএনপিটি করত, সেই দল ছেড়ে দিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পতাকা হাতে তুলে নিয়েছেন, তাকেই দাঁড় করিয়েছেন। এডিসিতে দাঁড় করিয়েছি, সে জয়যুক্ত হয়েছে, এক্সিকিউটিভ মেম্বার, শিক্ষা দপ্তর দারুণভাবে চালিয়েছে। সেই অভিজ্ঞতা নিয়ে রাজেন্দ্রের আদলেই জুনিয়র রাজেন্দ্র, তাকে আমরা বিধানসভায় দাঁড় করিয়েছি। জিততে পারেননি এই তীব্রামথার বিশ্বাসঘাতকতা, তলে তলে বিজেপির সঙ্গে আঘাত করে বিজেপির ক্ষয়িষ্ণু যে সরকারটা পরাস্ত হওয়ার মুখে তাকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবারকার লোকসভা নির্বাচনে এই রাজেন্দ্রকে আমরা বাছাই করে নিয়েছি। এটা ব্যক্তি রাজেন্দ্র আর ব্যক্তি আশিস শাহ না। লড়াইটা নীতির, লড়াইটা কর্মসূচির, লড়াইটা দৃষ্টিভঙ্গির, লড়াইটা বিকল্প পথে। এটা মাথায় রাখতে হবে। তারপরেও প্রার্থীর একটা পরিচিতির প্রয়োজন আছে, তার জন্য আমি উল্লেখ করলাম। বিজেপি দলের প্রার্থী নিয়ে আমি কথা বলে সময় নষ্ট করবো না, আমার চাইতে আপনারা ইতিমধ্যে অনেক কিছু জেনে গেছেন। তাই বলছি, যথার্থ প্রতিনিধি কিন্তু নির্বাচিত করে পাঠাতে হবে। এই যে সমস্যাগুলি বললাম, এই সমস্যাগুলো যদি প্রকৃতার্থেই সমাধান আমরা চাই, দেশ, সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, মাথা ঘুষবার জায়গা, লজ্জা নিবারণের কাপড়, গাছের ছাল পরে এখন বাড়ি থেকে বেরোনো যায় না, বেরোলে পাগল হবে। কাজে এই সমস্যাগুলো সমাধানের জন্য এই সরকার থাকবে, আর আমরা সমাধানের চিন্তা করব, এটা আকাশ কুসুম করব না। এই কারণে এদের উচ্ছেদ করতে হবে, বিকল্প সরকার তৈরি করতে হবে। এই সরকার তৈরি করার জন্য আপনাদের এই এলাকা থেকে ইন্ডিয়া ব্লকের সমর্থনে রাজেন্দ্র রিয়াংকে কাস্তাওয়াতের তারেক চিহ্নে ভোট দিয়ে পাঠাতে হবে। কংগ্রেস কমিউনিস্ট ভেদাভেদের কোনো প্রশ্ন নাই। আমরা তো উভয়ের বিরুদ্ধে লড়াই করছি। আমরা কি দল তুলে দিয়েছি নাকি? ব্লক তৈরি করেছি বলে এটা আদর্শের লড়াই, চলবে। কর্মসূচির লড়াই চলবে। কংগ্রেসও এই কথা বলছে, আমরা এই কথা বলছি। এই মুহূর্তে মূল যে বিপদ, মূল যে আক্রমণ, তার থেকে মানুষ এবং দেশকে বাঁচাবার জন্য আমরা যারা যুযুধার পক্ষ একে অপরের বিরুদ্ধে লড়াই করতাম, হাত ধরে দাঁড়িয়েছে। এটাই তো মাহাত্ম্য, এটাই তো রাজনীতি। কাজে এই বার্তা এখনো যাদের মধ্যে নিয়ে যাওয়া যায়নি, তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে আবেদন রেখে অনেকক্ষণ আমি বললাম, আপনারা শুনলেন। আমি অনুপ্রাণিত বোধ করছি। আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বলা শেষ করছি। আমি বলছি, আমাদের যে নেতা, সে অল্প সময় বলবেন, দয়া করে আপনারা বসে তার কেউ বক্তৃতা করার সুযোগ দেখবেন এবং আমার নমস্কার আপনারা গ্রহণ করবেন।